আজকে আমরা সেকেন্ড পার্টে দশরূপক গ্রন্থের প্রণেতা ধনঞ্জয় দশরূপক গ্রন্থে তিনি যে নাট্য সিদ্ধান্ত বিষয়ে অভিমতগুলি পোষণ করেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার প্রথম নাট্য সিদ্ধান্ত রূপকের ভেদ, অর্থাৎ 10 প্রকার রূপকের ভেদ তিনি প্রথম সংস্কৃত নাট্যশাস্ত্রে দেখিয়েছেন। আর এই ভেদগুলি সম্ভব হয়েছে মাত্র 3টি ভেদক তথ্যের মাধ্যমে। এই বিষয়ে তিনি বলেন, বস্তু নেতা রসস্তেইসাং ভেদক, অর্থাৎ বস্তু বলতে কথাবস্তু, নেতা বা নায়ক এবং রস, এই তিনের সমন্বয়ে 10 প্রকার রূপকের ভেদক তথ্য সম্ভব হয়। নিম্নে এই 10 প্রকার রূপকের ভেদটি ছকের সাহায্যে দেখানো হলো। যেমন তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে 10 প্রকার রূপক রয়েছে। প্রথম শ্রেণীর রূপক নাটক, অঙ্ক 5 থেকে 10 অঙ্ক বিশিষ্ট হতে হবে, কথাবস্তু ইতিহাস প্রসিদ্ধ হবে, নায়ক ধীরদত্ত, রস শৃঙ্গার বা বীর, পঞ্চসন্ধি সমন্বয় হবে, যেমন অভিজ্ঞান শকুন্তলম। এখানে 7 অঙ্ক বিশিষ্ট রয়েছে, নায়ক যেমন দুষ্যন্ত, ধীরদত্ত, রস শৃঙ্গার এবং পঞ্চসন্ধি সমন্বয় রয়েছে। দ্বিতীয় শ্রেণীর রূপক প্রকরণ 10 অঙ্ক বিশিষ্ট হবে, কথাবস্তু লৌকিক এবং কবিকল্পিত, নায়ক ধীর প্রশান্ত, ব্রাহ্মণ অথবা মন্ত্রী, রস শৃঙ্গার, পঞ্চসন্ধি সমন্বয় হবে। উদাহরণে রয়েছে মৃচ্ছকটিক ও মালতী মাধব। যেমন মৃচ্ছকটিক 10 অঙ্ক বিশিষ্ট প্রকরণ শ্রেণীর এবং কবিকল্পিত ধীর প্রশান্ত রয়েছে, এবং যেমন নায়ক রয়েছে চারুদত্ত, ব্রাহ্মণ, রস শৃঙ্গার রয়েছে ও পঞ্চসন্ধি সমন্বয়ে রয়েছে। তৃতীয় শ্রেণীর রূপক ভান, কথাবস্তু কবিকল্পিত, নায়ক বিট অথবা ধূর্ত হবে, রস বীর অথবা শৃঙ্গার, 2 প্রকার সন্ধি থাকবে, মুখ এবং নির্বহন। যেমন উদাহরণে রয়েছে লীলা মধুকর। তৃতীয় শ্রেণীর রূপক হয়ে গেল চতুর্থ শ্রেণীর রূপক ব্যয়ক 1 অঙ্ক বিশিষ্ট, কথাবস্তু ইতিহাস প্রসিদ্ধ, নায়ক ধীরোদ্ধত্ত, রস হাস্য শৃঙ্গার শান্ত ভিন্ন, যে কোনো রস হতে পারে, যেমন বীর রস, অদ্ভুত রস, করুণ রস, রৌদ্র রস, এইসব হতে পারে। সন্ধি মুখ, প্রতিমুখ, নির্বহন, 3 প্রকার সন্ধি থাকবে। উদাহরণ সৌগন্তিকা হরণম। সমাবকার 3 অঙ্ক বিশিষ্ট হবে, ইতিহাস পুরাণাদি প্রসিদ্ধ হবে কাহিনী, নায়ক 12 জন দেবতা অথবা মানব, রস বীর, সন্ধি মুখ, প্রতিমুখ, গর্ভ ও নির্বহন সন্ধি, এই 4 প্রকার সন্ধি থাকবে। উদাহরণ সমুদ্র মন্থন। ডিম 4 অঙ্ক বিশিষ্ট হবে, ইতিহাস প্রসিদ্ধ, দেবতা গন্ধর্ব যক্ষ রাক্ষস আদি ভেদে 16 প্রকার, এর মধ্যে যে কেউ একজন হবে, রস হবে রৌদ্র, সন্ধি মুখ, প্রতিমুখ এবং নির্বহন সন্ধি হবে। উদাহরণ রয়েছে ত্রিপুরদাহ। ইহামৃগ 4 অঙ্ক বিশিষ্ট, ইতিহাস প্রসিদ্ধ এবং কবিকল্পিত হবে, কথাবস্তু নায়ক মানব ও দেবতা মধ্যে হবে এবং সেটি ধীরোদ্ধত্ত শ্রেণীর হবে। রস শৃঙ্গার, মুখ, প্রতিমুখ এবং নির্বহন 3 প্রকার সন্ধি থাকবে, যেমন কুসুম শেখর বিজয়। অঙ্ক 1 অঙ্ক বিশিষ্ট হবে, কথাবস্তু ইতিহাস প্রসিদ্ধ, নায়ক সাধারণ, রস হবে করুণ, সন্ধি মুখ এবং নির্বহন। উদাহরণ রয়েছে যেমন শর্মিষ্ঠা জয়তী। বিথি 1 অঙ্ক বিশিষ্ট হবে, কবিকল্পিত, কথাবস্তু নায়ক হবে সাধারণ শ্রেণীর, রস শৃঙ্গার থাকবে, সন্ধি মুখ এবং নির্বহন। উদাহরণ মালবিকা। প্রহসন 1 অঙ্ক বিশিষ্ট হবে, কথাবস্তু কবিকল্পিত, মানে কবির কল্পনা প্রবণ হবে, নায়ক নিন্দনীয় পুরুষ হবেন, রস হাস্য, সন্ধি মুখ এবং নির্বহন। উদাহরণ যেমন কন্দর্পকেলি ও ধূর্তচরিতম। এবার দ্বিতীয় নাট্য সিদ্ধান্তে ধনঞ্জয় রূপকের ভেদক তথ্য বিষয়ে আলোচনা করেছেন।
তো রূপকের ভেদক তথ্য বিষয়ে ধনঞ্জয় প্রথম প্রকাশে এটা উল্লেখ করেছেন যে উল্লেখ করে তিনি বলেছেন বস্তু নেতা রসস্তেইসাং ভেদক, অর্থাৎ বস্তু বলতে ইতিবৃত্ত বা কথাবস্তু, নেতা বলতে নায়ক এবং রস, এই তিনটি হলো রূপকের মূল ভেদক তথ্য। এর মাধ্যমেই 10 প্রকার রূপকের ভেদ সম্ভব হয়। অর্থাৎ এই তিনটির মাধ্যমে নাটক কি কোন শ্রেণীর হবে, প্রকরণ কি শ্রেণীর হবে, ডিম কি শ্রেণীর হবে, সমাবকার কোন কথাবস্তুর আকারে হবে, এই সমস্ত কাহিনী বা বৃত্তান্তগুলো এই তিনটি রূপকের মাধ্যমেই, এই তিনটি ভেদক তথ্যের মাধ্যমেই সম্ভব হয়। তো এখানে এখন আমরা এই 3 প্রকার রূপক ভেদক তথ্যের মধ্যে প্রথম প্রকার যে ভেদক তথ্য রয়েছে বস্তু, সেই বিষয়ে বস্তু কি সেই বিষয়টি নিয়ে জানব। তো এখানে বলা হয় যে বস্তু 2 প্রকার, বস্তু চ দ্বিধা, অর্থাৎ বস্তু 2 প্রকার, আধিকারিক এবং প্রাসঙ্গিক। তো আধিকারিক এর বিষয়ে, এই আধিকারিক ও প্রাসঙ্গিকের বিষয়ে বলা হয় যে তত্র আধিকারিকম মুখ্যমঙ্গম প্রাসঙ্গিকং বিদু, অর্থাৎ যে কোনো নাটক, প্রকরণ, ভান প্রভৃতি কাহিনীর মুখ্য রূপে যে কথাবস্তু থাকে তাকেই আধিকারিক বলা হয়। পুনরায় বলছি, যেমন নাটক বা প্রকরণ, এই সমস্ত কাহিনীর যে কথাবস্তু থাকছে, মুখ্য কথাবস্তু, মূল যে কথাবস্তুটা, সেটিকেই বলছে আধিকারিক, এবং সে কথাবস্তুর মাঝে মাঝে যে ছোট ছোট কাহিনী এসে উপস্থিত হয় সেটিকেই বলা হয় প্রাসঙ্গিক কথাবস্তু। যদি আমরা একটা দৃষ্টান্তের মাধ্যমে উল্লেখ করি তাহলে এই 2 প্রকার বস্তুর ভেদ বুঝতে সহজ হবে। যেমন রামায়ণকে যদি লক্ষ্য করি তাহলে সমগ্র কাহিনীতে রাম সীতাকে অবলম্বন করে যে কাহিনী সমগ্র অংশেই রয়েছে তা হলো এই কাহিনীর মূল কথাবস্তু। আর এই মূল কাহিনী কথাবস্তু যেটি আধিকারিক বলা যেতে পারে, মানে যেটি হচ্ছে এক কথায় আধিকারিক। এক কথায় রামকে আশ্রিত করে, মানে যে কাহিনীটি বা যে বৃত্তান্তটি রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, রামায়ণের শুরু থেকে শেষ পর্যন্ত যে বৃত্তান্ত বা কাহিনীটি রয়েছে রামকে আশ্রিত করে, সেটিকে আমরা বলবো আধিকারিক বৃত্তান্ত। অপরদিকে এই কাহিনীর মাঝে মাঝে যে ছোট ছোট কাহিনীগুলো রয়েছে, যেমন জটায়ুর কাহিনী, হনুমানের কাহিনী, সুগ্রীবের বৃত্তান্ত, শবরীর কাহিনী, এই যে প্রভৃতি এই বিষয়গুলি হলো প্রাসঙ্গিক বৃত্তান্ত। এই ছোট ছোট যে বিষয়গুলি তাহলে আমরা পেলাম সেটিকে বলা হয় প্রাসঙ্গিক। তাহলে যেমন জটায়ুর কাহিনী, হনুমানের, সুগ্রীবের, এই সমস্ত বৃত্তান্তকেই বলছি প্রাসঙ্গিক কথাবস্তু। এরপর ধনঞ্জয় আধিকারিকের লক্ষণে বলেছেন অধিকার ফলসাম্যাধিকারী চ তৎপ্রভু তন্নবৃত্ত্যম অভিব্যক্তি বৃত্তং স্যাৎ আধিকারিকম, অর্থাৎ অধিকার ফলস্বামী, অর্থাৎ অধিকার হলো ফলের স্বামী, অধিকারী চ তৎপ্রভু, আর সেই ফলের স্বামী বা প্রভুই হলেন অধিকারী, এবং তন্নিবৃত্ত্যম অভিব্যক্তি, এখানে অভিব্যক্তি এই আধিকারিকের দ্বারা অভিব্যক্তি অর্থাৎ মূল কাহিনীর সাথে রিলেটেড বিভিন্ন কাহিনীর সমন্বয়ে যে ইতিবৃত্ত তাকেই আধিকারিক বলা হয়। অর্থাৎ তন্নিবৃত্ত্যম অভিব্যক্তি বৃত্ত্যম স্যাৎ আধিকারিকম, অর্থাৎ এই কাহিনী মূল কাহিনীর সঙ্গে, মানে সমগ্র কাহিনীর সঙ্গে রিলেটেড যে প্রাসঙ্গিকের যে কাহিনীগুলো রয়েছে সবগুলোর সঙ্গে যে মূল কাহিনীর বিষয়বস্তু যে শুরু থেকে শেষ পর্যন্ত যে কাহিনীটা রয়েছে তাকেই আমরা বলছি আধিকারিক। যেমন রামায়ণে ফলের স্বামী হলেন রাম, ভগবান শ্রীরাম, অর্থাৎ আধিকারিক। আর রামকে নিয়ে বিভিন্নভাবে সমস্ত যে কাহিনীটি রয়েছে, ফলে ওই কথাবস্তু অর্থাৎ সেই রামকেই আধিকারিক বলা হয়। এক কথায় রামায়ণে রাম
শুরু থেকে শেষ পর্যন্ত রামকে আশ্রিত করে যে মূল কাহিনী, মানে এক কথা নায়ককে ঘিরে যে কাহিনীটি রয়েছে, সেই কাহিনী রামকেই বলা হচ্ছে এখানে আধিকারিক। এবং পরবর্তীতেই আবার প্রাসঙ্গিকের লক্ষণে তিনি বলেন, ধনঞ্জয় প্রাসঙ্গিকং পরার্থস্য স্বার্থযস্য প্রসঙ্গত, অর্থাৎ যে ইতিবৃত্তের কথাবস্তু অন্যের প্রয়োজনে কার্য সিদ্ধ করে, প্রাসঙ্গিকং পরার্থস্য মানে অন্যের প্রয়োজনে কার্য সিদ্ধ করে, স্বার্থযস্য প্রসঙ্গত কিন্তু প্রসঙ্গক্রমে নিজেরও প্রয়োজন যে সিদ্ধি করে থাকে বা সিদ্ধি লাভ করে তাকেই প্রাসঙ্গিক বলা হয়। তাহলে পুনরায় বলছি যে প্রাসঙ্গিকং পরার্থস্য অর্থাৎ যে কাহিনীর মানে যে ইতিবৃত্তটি বা যে ইতিবৃত্ত কাহিনীটি কথাবস্তুটি অন্যের প্রয়োজন সিদ্ধ করে, প্রাসঙ্গিকং পরার্থস্য মানে অন্যের প্রয়োজনে কার্য করে। অপরদিকে স্বার্থযস্য প্রসঙ্গত, অপরদিকে প্রসঙ্গক্রমে, প্রসঙ্গত মানে অর্থাৎ প্রসঙ্গক্রমে যিনি নিজেরও প্রয়োজন সিদ্ধি করে থাকেন তাকেই প্রাসঙ্গিক বলা হয়। যেমন সুগ্রীবের কাহিনী, এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সুগ্রীব রামকে সাহায্য করছে ঠিকই, কিন্তু প্রসঙ্গবত সেই কার্যের সাথে নিজেরও কার্য সিদ্ধি করেছে, অর্থাৎ রামের হাতে তিনি বালিকে বধ করিয়েছেন, যার ফলে তিনি তার কিষ্কিন্ধা রাজা হওয়া সম্ভব হয়েছে। আর এই কাহিনীটিকেই বলা হয় প্রাসঙ্গিক বৃত্তান্ত। আর এই প্রাসঙ্গিককে আবার দুই ভাগে ভাগ করা হয়। ছকের মাধ্যমে যদি আমরা নিচে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বস্তু অর্থাৎ এই যে ইতিবৃত্ত বা কথাবস্তু রয়েছে সেটাকে দুই ভাগে ভাগ করা হয়, আধিকারিক ও প্রাসঙ্গিক। আর এই প্রাসঙ্গিককে আবার দুই ভাগে ভাগ করা হয়, পতাকা ও প্রকরী। তো এই বিষয়ে ধনঞ্জয় বলেন, সানুবন্ধং পতাকাক্ষং প্রকরী চ প্রদেশ ভাগ, অর্থাৎ এখানে সানুবন্ধং পতাকাক্ষং প্রকরী চ পদে, অর্থাৎ এখানে পতাকা হচ্ছে মুখ্য এবং প্রকরী প্রদেশ ভাগ, অর্থাৎ কোনো একটি প্রদেশের ঘটনা বা স্থানীয় ঘটনা যেটি রয়েছে সেটিকে বলছে। তো এই প্রাসঙ্গিক কথাবস্তু আবার কয় প্রকার রয়েছে না, এই প্রাসঙ্গিক কথাবস্তু দুই প্রকার, এক পতাকা, দ্বিতীয়ত প্রকরী। এখানে পতাকা বলতে সুগ্রীবের কাহিনী এবং সুগ্রীবের রাজ্যাভিষেক না হওয়া পর্যন্ত রামের সাথে সঙ্গ দেওয়ার যে কাহিনীটি রয়েছে সেটিকেই বলছি পতাকা, অর্থাৎ সেই কিষ্কিন্ধা কাণ্ড থেকে লঙ্কা কাণ্ড পর্যন্ত শুরু করে যে রামের সঙ্গে যে দীর্ঘ সময় ধরে যে থাকার যে কাহিনীটি বা বৃত্তান্তটি, এক কথায় পতাকা তাকে বলে যে কাহিনীটি দীর্ঘ সময় ধরে যেখানে থাকে যে কথাবস্তুর সাথে। তো ঠিক একইভাবে এখানে সুগ্রীব কিষ্কিন্ধা কাণ্ড থেকে শুরু করে মানে রামের সাথে কিষ্কিন্ধা কাণ্ড থেকে শুরু করে লঙ্কা কাণ্ড এবং পুনরায় রাজ্যাভিষেক পর্যন্ত যে কাহিনীটি রয়েছে সুগ্রীবের সেটিকে বলছে পতাকা। অপরদিকে প্রকরী কি যে না, প্রকরী হচ্ছে কোনো একটা স্থানীয় মানে কোনো একটা স্থান বিশেষে মানে যেখানে কাহিনীটি শুরু হয়েছে সেখানেই শেষ হয়। যেমন জটায়ুর কাহিনী যদি লক্ষ্য করি, তো জটায়ুর কাহিনী যেখানে শুরু হয় সেখানেই কিন্তু জটায়ুর কাহিনী সমাপ্ত হয়েছে, পুনরায় আর ফিরে আসেনি। একইভাবে যদি কুবেরের কাহিনী ধরা হয়, তো কুবেরও যেখানে লঙ্কাতে যখন তার কাহিনী শুরু হয় সেখানেই যে স্থানে শুরু হয়েছিল সেখানেই সে কাহিনীটি শেষ হয়ে যায়। এই যে ছোট ছোট যে বৃত্তান্তগুলো রয়েছে, এই ছোট ছোট বৃত্তান্ত বা যে কথাবস্তুগুলোকেই বলা হয় প্রকরী। এরপর ধনঞ্জয় আধিকারিক ও প্রাসঙ্গিক এই দুই কথাবস্তুকে তিনটি ভাগে ভাগ করেছেন, প্রখ্যাত, উৎপাদ্য ও মিশ্র। প্রখ্যাত শ্রেণীর কথাবস্তু কেমন হবে? প্রখ্যাত বলেছেন যে না, যেটি ইতিহাস প্রসিদ্ধ ঘটনা, যেটি ইতিহাস প্রসিদ্ধ হবে সেটি হবে প্রখ্যাত। যেমন অভিজ্ঞান শকুন্তলম বা বেনি সংহার যে কাহিনী নাটকগুলো রয়েছে সেগুলো। উৎপাদ্য বলতে উৎপন্ন অর্থাৎ কবির কল্পনার দ্বারা যেটা কল্পিত কাহিনী, যেমন কাদম্বরী উৎপাদ্য শ্রেণীর নাটক মানে কথাবস্তু। অপরদিকে
রয়েছে মিশ্র, মানে যেখানে ইতিহাস প্রসিদ্ধ এবং কবিকল্পিত দুটোরই সমন্বয় থাকবে। যেমন বলা যেতে পারে বাণভট্টের হর্ষচরিতম, যেখানে ইতিহাস প্রসিদ্ধও রয়েছে এবং কবিকল্পিতও রয়েছে। তো এখানে একটা মিশ্র শ্রেণীর নাটক লক্ষ্য করা যায়। আবার এই প্রখ্যাত, উৎপাদ্য এবং মিশ্র এরা সকলেই দিব্য, মর্ত ও দিব্যাদিব্য ভেদে 3 ভাগে বিভক্ত। দিব্য কি? দিব্য বলছে যেটি স্বর্গলোক সম্বন্ধে যে কাহিনীগুলো হয়, যেমন লক্ষ্মী স্বয়ংবর নাটকে যদি লক্ষ্য করি যে বিষ্ণু যে রয়েছে সেটি দিব্য শ্রেণীর নায়ক হবে। মর্ত শ্রেণীর নায়কে যেমন উদাহরণ বলা যেতে পারে উত্তর রামচরিত যে নাটকটি রয়েছে, রঘুবংশ মহাকাব্যে যে নায়ক যে রয়েছে রঘু, তিনি মর্ত শ্রেণীর নায়ক। আর দিব্যাদিব্য বলতে উত্তর রামচরিত নাটকের নায়ক যে রামচন্দ্র, তাকে দিব্যাদিব্য শ্রেণীর নায়ক হিসেবে বলা যেতে পারে। এই হলো ইতিবৃত্ত বা কথাবস্তুর ভেদ। এরপরে আসছি ইতিবৃত্তের ফল, মানে ইতিবৃত্তের ফলটা কি হবে এ বিষয়ে ধনঞ্জয় বলেন, কার্যং ত্রিবর্গ তৎশুদ্ধম একম অনেক অনুবন্ধী চ। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে পুরুষার্থ সাধক যদি বলা হয়, যে লাভ করার উপায় যে 4টি রয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টের মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব হয়। তো এখানে নাটকের ক্ষেত্রে দেখিয়েছেন যে কার্যং ত্রিবর্গ বলতে এখানে ধর্ম, অর্থ ও কাম এই 3টির কথা বলা হয়েছে, যে কথাবস্তু সবসময় মোক্ষকে বাদ দিয়ে এই 3টিকে নিয়েই রচিত হয়। তো এখানে বলা হয় যে ত্রিবর্গ তৎশুদ্ধম একম অনেক অনুবন্ধী চ। অর্থাৎ কোনো নাটকে দেখা যায় কথাবস্তুতে শুধু ধর্মের আলোচনা রয়েছে, মানে শুধু ধর্মের মাধ্যমেই দেখানো হয়। কোনো নাটকের ক্ষেত্রে অনেক অনুবন্ধী, মানে ধর্ম এবং অর্থ দুটোরই আলোচনা লক্ষ্য করা যায়। আবার কিছু নাটকে ধর্ম, অর্থ, কাম এই 3টির একসাথেই লক্ষ্য করা যায়, 3টি একসাথে সেই বিষয়গুলির বৃত্তান্তগুলো লক্ষ্য করা যায়। তো এটি হচ্ছে এখানকার ইতিবৃত্তের যে ফলটি, সেই বিষয়টি নিয়ে বলা হয়েছে। এরপর ধনঞ্জয় তৃতীয় নাট্য সিদ্ধান্তে নায়কের ভেদ বিষয়ে বলেছেন। দ্বিতীয় প্রকাশে ধনঞ্জয় নায়কের ভেদ বিষয়ে আলোচনা করেছেন। তো প্রথমেই ধনঞ্জয় নায়কের সামান্য গুণ, অর্থাৎ নায়ক হতে গেলে যে কি গুণের অধিকারী হতে হবে সেই বিষয়ে তিনি বলেন, নেতা বিনীত মধুর ত্যাগী দক্ষ প্রিয়ংবদঃ রক্তলোক শুচি বাগ্মী রূঢ়বংশ স্থির যুবা বুদ্ধি উৎসাহ স্মৃতি প্রজ্ঞা কলামান সমন্বিতঃ সুরদৃঢ়শ্চ তেজস্বী শাস্ত্রচক্ষুশ্চ ধার্মিক। অর্থাৎ নেতা বা নায়ক হবে বিনীত, মধুর, ত্যাগী, দক্ষ, প্রিয়ভাষী, লোকপ্রিয়, সূচি, বাগ্মী, স্থির এবং যুবক। তিনি হবেন বুদ্ধিমান, উৎসাহী, স্মৃতিমান, প্রজ্ঞাশালী, কলা সমন্বিত, বীর, দৃঢ়, তেজস্বী, শাস্ত্রানুসারী এবং ধার্মিক। এইগুলি নায়কের মধ্যে অবশ্যই থাকতে হবে, অর্থাৎ এগুলি হলো নায়কের সামান্য গুণ। এরপর তিনি নায়কের ভেদের লক্ষণ বিষয়ে বলেন, ভেদ চতুর্ধা ললিত শান্ত দাত্ত ধত্তে রয়ম। অর্থাৎ ললিত, শান্ত, দাত্ত ও উদ্ধত্ত ভেদে 4 প্রকার, কিন্তু নায়ক হতে গেলে ধীর নামক সামান্য গুণ অবশ্যই থাকতে হবে। ফলে ললিত, শান্ত ইত্যাদির সাথে ধীর শব্দটি যুক্ত হয়ে নায়কের 4 প্রকার ভেদ সম্পূর্ণ হয়, যথা ধীরদত্ত, ধীরোদ্ধত্ত, ধীরললিত ও ধীরপ্রশান্ত। ধীরোদ্ধত্ত নায়ক কি? এর লক্ষণে বলা হয়, মহাসত্ব অতি গম্ভীর ক্ষমাবান বিক্ষীণ স্থির নিগূঢ় অহংকার ধীরোদাত্ত দৃঢ়ব্রত। অর্থাৎ মহাসত্ব, অত্যন্ত গম্ভীর প্রকৃতি বিশিষ্ট,
ক্ষমাবান, আত্মপ্রচারে বিমুখ, স্থির, নিগূঢ়, অহংকারী এবং দৃঢ়ব্রত নায়কই হলো ধীরোদাত্ত শ্রেণীর নায়ক। যেমন অভিজ্ঞান শকুন্তলম নাটকে রাজা দুষ্যন্ত বা নাগানন্দ নাটকে শ্রীহর্ষের নাগানন্দ নাটকে জীমূত বাহন ধীরোদাত্ত শ্রেণীর নায়ক। ধীরোদ্ধত্ত নায়কের লক্ষণও বলা হয় দর্প মাৎসর্য ভূয়িষ্ঠ মায়াচ্ছদ্ম পরায়ণ ধীরোদ্ধত্ত তু অহংকারী চলশ্চণ্ড বিক্ষিণ। অর্থাৎ মাত্রাতিরিক্ত দর্প ও মাৎসর্য সমন্বিত, মায়া ও বঞ্চনা পরায়ণ, অহংকারী, চঞ্চল, চণ্ড স্বভাব ও আত্মপ্রশংসা পরায়ণ ব্যক্তি হলেন ধীরোদ্ধত্ত শ্রেণীর নায়ক। যেমন মহাবীর চরিত নাটকে পরশুরাম ধীরোদত্ত নায়কের এক প্রকৃষ্ট উদাহরণ। ধীরললিত কি? নিশ্চিন্ত ধীরললিত কলাশক্ত সুখী মৃদু। পুনরায় বলছি, নিশ্চিন্ত ধীরললিত কলাশক্ত সুখী মৃদু। অর্থাৎ ধীরললিত নায়ক সবসময় অমাত্যের উপর রাজ্যের ভার অর্পণ করে নিশ্চিন্ত হয়ে যিনি থাকেন, ইনি যে কোনো বিদ্যায় পারদর্শী হন এবং স্বভাব হয় মৃদু অর্থাৎ উগ্রতা বর্জিত। তিনি ধীরললিত শ্রেণীর নায়ক। সাধারণত নাটিকাগুলোতে যেমন শ্রীহর্ষের রত্নাবলীতে যে রয়েছে রাজা উদয়ন ও প্রিয়দর্শিকা প্রভৃতি নাটিকাতে এই ধরনের নায়ক লক্ষ্য করা যায়, ধীরললিত শ্রেণীর নায়ক। আর ধীরপ্রশান্ত সামান্য গুণযুক্তস্তু ধীরশান্ত দ্বিজাদিকঃ। অর্থাৎ সামান্য গুণযুক্ত ব্রাহ্মণকেই ধীরপ্রশান্ত বা ধীরশান্ত নায়ক বলা হয়। যেমন ভবভূতির মালতী মাধব প্রকরণে মাধব এবং শূদ্রকের মিচ্ছকটিক প্রকরণে চারুদত্ত, যিনি বৃত্তিতে বণিক এবং ধীরোদাত্ত শ্রেণীর নায়ক। আবার এই চার প্রকার নায়ক, এই যে ধীরোদাত্ত, ধীরোদ্ধত্ত, ধীরললিত, ধীরপ্রশান্ত যে রয়েছে, এই চার প্রকার নায়ক আবার প্রত্যেকেই দক্ষিণ, ধৃষ্ট, অনুকূল ও ষটভেদে চার প্রকার। দক্ষিণ নায়ক কি? যার একাধিক পত্নী থাকা সত্ত্বেও যিনি সকলের প্রতি সমান অনুরাগ প্রদর্শন করে থাকেন, তিনি দক্ষিণ শ্রেণীর নায়ক। আবার ধৃষ্ট নায়ক নায়িকার প্রতি ক্রুদ্ধ হলেও যিনি ক্রোধ প্রকাশ করেন না, অন্য নায়িকার সম্ভোগে নায়িকা তর্জন করলেও লজ্জিত হন না, নায়িকা তার দোষ উদ্ঘাটন করলেও মিথ্যা কথা বলেন না, এরূপ নায়ককেই ধৃষ্ট নায়ক বলা হয়। এরপর অনুকূল নায়ক, যিনি সবসময় একটিমাত্র নায়িকার প্রতি অনুরক্ত থাকেন। যেমন উত্তরামচরিত নাটকে শ্রীরাম অনুকূল শ্রেণীর নায়ক। এরপর ষট নায়ক কি? একটি নায়িকার প্রতি অনুরক্ত থাকে আর অন্যান্য নায়িকার প্রতি যে গোপনে অপ্রিয় আচরণ করে থাকেন, তিনি হলেন ষট শ্রেণীর নায়ক। এভাবে আমরা মোট 16 প্রকার নায়কের ভেদ লক্ষ্য করি। অর্থাৎ এই ধীরোদাত্ত, ধীরোদ্ধত্ত, ধীরললিত ও ধীরপ্রশান্ত এই চার প্রকার নায়ক কিন্তু প্রত্যেকেই দক্ষিণ, ষট, ধৃষ্ট, অনুকূল ভেদে যে চার প্রকার রয়েছে, এই চার ভেদে মোট 16 প্রকার ভেদ লক্ষ্য হয়। আর এই 16 প্রকার নায়কে প্রত্যেকে আবার উত্তম, মধ্যম ও অধম ভেদে 3 প্রকার। অর্থাৎ মোট নায়কের সংখ্যা দাঁড়ায় 48 প্রকার। আবার এগুলো ছাড়াও কিছু সহায়ক নায়কের কথাও বলা হয়। সহায়ক নায়ককে বলা হয় পীঠমর্দ, যেগুলিকে দশরূপকে বলা হয়েছে পতাকা নায়ক। যেমন রামায়ণে সুগ্রীব পীঠমর্দ নায়ক। আর এরূপ পীঠমর্দ নায়ক হলেন বিদূষক, বিট, চেট প্রভৃতি, এদের পীঠমর্দ নায়ক বলা হয়। যারা আবার উত্তম, মধ্যম, অধম ভেদে 3 প্রকারের হয়ে থাকে, যাদের মধ্যে মন্ত্রী পুরোহিত হলেন পীঠমর্দ নায়ক। উত্তম সহায়ক মানে পীঠমর্দ উত্তম সহায়ক নায়ক, বিদূষক, বিট, পীঠমর্দ মধ্যম সহায়ক নায়ক এবং সকার, চেট প্রভৃতি পীঠমর্দ অধম সহায়ক শ্রেণীর নায়ক। এছাড়া ধনঞ্জয় নায়কের 8 প্রকার সাত্ত্বিক গুণের কথা উল্লেখ করেছেন। এগুলি হলো
শোভা, বিলাস, মাধুর্য, গাম্ভীর্য, তেজ, ললিত ও ঔদার্য ভেদে 8 প্রকার নায়কের গুণের কথা উল্লেখ করেছেন। চতুর্থ নাট্য সিদ্ধান্তে তিনি নায়িকার ভেদ উল্লেখ করেন, অর্থাৎ নায়িকাকে প্রথমে 3 ভাগে বিভক্ত করেন: স্বকীয়া, পরকীয়া ও সাধারণ স্ত্রী। এদের মধ্যে পরকীয়া নায়িকা 2 ভাগে বিভক্ত: কন্যাকা ও পরিণীতা। সাধারণ স্ত্রী 1 প্রকার গণিকা। এবং স্বকীয়া 3 ভাগে বিভক্ত: মুগ্ধা, মধ্যা ও প্রগলভা, যার মধ্যে মুগ্ধা শ্রেণীর নায়িকা আমরা বেশিরভাগ নাটকে লক্ষ্য করি, যেমন স্বপ্নবাসব দত্তম নাটকে বাসবদত্তা মুগ্ধা শ্রেণীর, এবং অভিজ্ঞান শকুন্তলম নাটকে যে শকুন্তলা রয়েছে তিনি কিন্তু মুগ্ধা শ্রেণীর নায়িকা। আর এই মধ্যা প্রগলভা নায়িকা এরা প্রত্যেকেই ধীরা, অধীরা ও ধীরাধীরা ভেদে 3 ভাগে বিভক্ত। এই ধীরা, অধীরা ও ধীরাধীরা এই নায়িকা প্রত্যেকেই জ্যেষ্ঠা ও কনিষ্ঠা ভেদে আবার 2 ভাগে বিভক্ত রয়েছে। এরপর ধনঞ্জয় অবস্থা ভেদে নায়িকার উক্ত 16 প্রকার যে নায়িকার ভেদ রয়েছে সেগুলো অবস্থা ভেদে আবার 8 প্রকারের হয়ে থাকে। পূর্বে যে আমি নায়িকার কথাগুলো বললাম সেগুলো সেখানে 16 প্রকার ভেদ রয়েছে। যেখানে শিয়া নায়িকার চিত্রটা যদি লক্ষ্য করা হয়, তো শিয়া নায়িকা রয়েছে মুগ্ধা, মধ্যা, প্রগলভা ভেদে 3। অপরদিকে মধ্যা, ধীরা, অধীরা ভেদে রয়েছে ধীরা, অধীরা ও ধীরাধীরা ভেদে। তো এখানে শিয়া নায়িকার টোটাল 16 প্রকার ভেদ রয়েছে। পরকীয়ার শিয়া নায়িকার টোটাল 13 প্রকার ভেদ, পরকীয়ার 2 প্রকার, কন্যাকা, পরিণীতা এবং সাধারণ স্ত্রী 1 প্রকার। এই নিয়ে টোটাল 16 প্রকার ভেদ লক্ষিত হয়। এরপরই ধনঞ্জয় অবস্থা ভেদে নায়িকার 8 প্রকার ভেদের কথা উল্লেখ করেন, যেমন স্বাধীন পতিকা, খণ্ডিতা, অভিসারিকা, কলহান্তরিতা, বিপ্রলব্ধা, প্রসূতপ্রিয়া, বাসকসজ্জা ও বিরহ উৎকণ্ঠিতা। নায়িকাদের অলঙ্কার নিরূপণ। যৌবনে নারীদের নানা রকম দৈহিক ও মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়, যেগুলি নারীদের পক্ষে অলঙ্কার স্বরূপ হয়ে থাকে, আর এগুলোই নারীর দেহের শৃঙ্গারের অভিব্যঞ্জক হয়ে থাকে। এদের মধ্যে যেমন কতগুলি রয়েছে অঙ্গজ এবং কিছু রয়েছে অযত্নজ ও স্বভাবজ অলঙ্কার। অঙ্গজ অলঙ্কার 3 প্রকারের হয়ে থাকে: কাম উন্মেষ, সম্ভোগিচ্ছা ও কামাবস্থা। অযত্নজ অলঙ্কার 7 প্রকারের: শোভা, কান্তি, দীপ্তি, মাধুর্য, প্রগলভা, ঔদার্য ও ধৈর্যভেদে 7 প্রকার। সেই সাথে স্বভাবজ অলঙ্কারও 18 প্রকারের হয়ে থাকে। সেগুলি হলো লীলা, বিলাস, বিচ্ছিতি, বিবেক, কিলকিঞ্চিত, মট্টায়িত, কুট্টমিত্ত, বিভ্রম, ললিত, মদ, বিহৃত, তপন, মুগ্ধ, বিক্ষেপ, কৌতূহল, হসিত, চকিত ও কেলি ভেদে স্বভাবজ অলঙ্কার 18 প্রকার। এইভাবে ধনঞ্জয় নায়িকাদের প্রথমে ভেদ, সেই সাথে অবস্থা ভেদ ও অলঙ্কারেরও নিরূপণ করেছেন। এরপর পঞ্চম নাট্য সিদ্ধান্তে নাট্যবৃত্তির ভেদ, অর্থাৎ এখানে তিনি যে নাট্যবৃত্তি রয়েছে সেই বৃত্তির ভেদের কথাগুলি উল্লেখ করেন। তিনি শুরুতে বৃত্তির সংজ্ঞায় বলেছেন, বর্ততে রস অনয়া। এই অর্থে অভিনেতা অভিনেত্রীগণের যে সাজ পোশাক, চালচলন, হাবভাব, কথাবার্তা, নৃত্যগীত ইত্যাদির দ্বারা অভিনয়ের মাধ্যমে যে বিশেষ বিশেষ রসের প্রকাশ ও বিকাশ ঘটে থাকে তাকেই বৃত্তি বলা হয়। নাটকে মুখ্য রসে প্রকাশ ও বিকাশের ব্যবস্থা করে থাকে, ফলে এই বৃত্তিকেই সর্বনাট্যের মাতৃকা বা জননী বলা হয়। এই বিষয়ে বলা হয়, চতস্র বৃত্তয় হেতা
পুনরায় বলছি, চতস্র বৃত্তয় হি এতা সর্বনাট্যস্য মাতৃকা। অর্থাৎ এই চার প্রকার বৃত্তি হচ্ছে সকল নাট্যের মাতৃকা স্বরূপ। আর এই বৃত্তি চার প্রকারের হয়ে থাকে: কৌশিকী বৃত্তি, সাত্যতী বৃত্তি, আরভট্টি ও ভারতী। কৌশিকী বৃত্তি কী আছে? কৌশিকী বৃত্তির সংজ্ঞায় তিনি বলেন, যেমন নায়ক ও নায়িকার উজ্জ্বল বেশ বৈচিত্র্যপূর্ণ হবে, স্ত্রী চরিত্র বহুল, নৃত্যগীতে ভরা এবং কাম উপভোগের বিবিধ উপাচারে পূর্ণ যে বৃত্তি রয়েছে তাকেই কৌশিকী বৃত্তি বলা হয়। আর এই বৃত্তিতে সাধারণত শৃঙ্গার রসের প্রাধান্য লক্ষ্য করা যায়। আর এই বৃত্তির চারটি অঙ্গ রয়েছে, যেমন নর্মস্ফিঞ্জ, নর্মস্ফোট ও নর্মগর্ভ ভেদে চারটি ভেদ রয়েছে। এরপর আছে সাত্যতী বৃত্তি, যে বৃত্তিতে পর্যাপ্ত পরিমাণে অধ্যবসায়, বীরত্ব, দানশীলতা, দয়া, সরলতা প্রভৃতি থাকে, যা হর্ষ সমন্বিত, অল্প শৃঙ্গারযুক্ত, শোকমুক্ত এবং অদ্ভুত রসযুক্ত, তাকেই সাত্যতী বৃত্তি বলা হয়। এই সাত্যতী বৃত্তিতে বীর রসের প্রাধান্য থাকে। একইভাবে সাত্যতী বৃত্তির চারটি অঙ্গ রয়েছে, সেগুলি হলো সংলাপক, উল্লাপক, সাংঘাত্য ও পরিবর্তক। এরপর আসছে আরভট্টি বৃত্তি। আরভট্টি বৃত্তিতে বলা হয়, যেখানে মায়া, ইন্দ্রজাল, সংগ্রাম, ক্রোধ, উন্মত্তা, উদ্ভ্রান্তি, কপটতা, মিথ্যা ভাষণ, যুদ্ধ, বধ প্রভৃতির মাধ্যমে যে অভিনয়গুলো প্রদর্শিত হয় তাকেই আরভট্টি বৃত্তি বলা হয়। এই বৃত্তিতে রৌদ্র ও বীভৎস রসের প্রাধান্য লক্ষিত হয়। এই বৃত্তির চারটি অঙ্গ রয়েছে, যথা সংক্ষিপ্তিকা, সম্ফেট, বাস্তুত্থাপন, অবপাতন ভেদে এই চারটি অঙ্গ রয়েছে। আবার ভারতীয় বৃত্তি এর লক্ষণে বলেছেন, ভারতীয় সংস্কৃত প্রায় বাগ ব্যাপার ও নটাশ্রয়, অর্থাৎ যে বাগ ব্যাপার সংস্কৃত বহুল, যা নাট্যগণ কর্তৃক ব্যবহৃত হয় সেটি হলো ভারতীয় বৃত্তি। এই বৃত্তি পুরুষ প্রধান হলেও সম্পূর্ণরূপে আবার স্ত্রী বর্জিত নয়। আর এই বৃত্তিতেই সকল প্রকার রসের ক্ষেত্রেই প্রযুক্ত হয়, অর্থাৎ ভারতীয় বৃত্তিটি সকল প্রকার রসের ক্ষেত্রেই প্রযুক্ত হয়ে থাকে। এই বৃত্তিরও চারটি অঙ্গ রয়েছে, যথা প্ররোচনা, বিথি, প্রহসন ও আমুক ভেদে চার প্রকার অঙ্গ রয়েছে। এর সাথেই ধনঞ্জয় যে ভারতীয় বৃত্তির যে দ্বিতীয় অঙ্গ রয়েছে বিথি, তার তিনি 13টি ভেদের কথা উল্লেখ করেছেন, যেমন উদ্ঘাতক অবলোকিতে প্রপঞ্চ ত্রিগতে ছলম, বাক্যেলি অধিবলে গণ্ডম অবসন্দিতে নালিকে, অসৎপ্রলাপ বাহার মৃদবাণী ত্রয়োদশঃ। অর্থাৎ উদ্ঘাতক অবলোকিতে প্রপঞ্চ ত্রিগতে ছল, বাক্যেলি অধিবল, গণ্ড অবসন্দিত নালিকা, অসৎপ্রলাপ, বাহার, ব্যাহর ও মৃদব, এই 13টি হলো বিথির অঙ্গ। তো এইভাবে তিনি বৃত্তি আলোচনা করলেন। সেই সাথে ধনঞ্জয় নাট্যবৃত্তির এই আলোচনার সাথে সাথে প্রস্তাবনারও উল্লেখ করেন। প্রস্তাবয়তি প্রকৃত বিষয়ম উপস্থাপয়তি ইতি প্রস্তাবনা, এর অপর নাম আমুক। এর লক্ষণে ধনঞ্জয় বলেন, সূত্রধার নোটিং ব্রুতে মারিসং বা বিদূষকম স্বকার্যং প্রস্তুতা ক্ষেপি চিত্রোক্তা তৎ আমুখম। অর্থাৎ নাটকে যে সূত্রধার, নটি, বিদূষক বা মারিসের সঙ্গে বিচিত্র বাক্যের মাধ্যমে নিজ কর্তব্য বিষয়পূর্বক নাটক সূচনা বিষয়ে যে আলাপ বা আলোচনা হয়ে থাকে তাকেই আমুখ বা প্রস্তাবনা বলা হয়। এই প্রস্তাবনা সাধারণত 3 প্রকার: কথোদ্ঘাত, প্রবর্তক ও প্রয়োগাতিশয়। কথোদ্ঘাত প্রস্তাবনা কি? এর লক্ষণে ধনঞ্জয় বলেন, সেতে বৃত্তিসমং বাক্যম অর্থম বা যত্র সূত্রিণঃ গৃহীত্বা প্রবিশ্যেৎ পাত্রং কথোদ্ঘাত দ্বিধৈব স।
অর্থাৎ যেখানে নিজের ইতিবৃত্তের তুল্য সূত্রাধারের বাক্য অথবা বাক্যার্থ গ্রহণ করে পাত্র মঞ্চে প্রবেশ করে থাকে তাকেই কথোদ্ঘাত বলা হয়। আর এই কথোদ্ঘাত দুই প্রকারের হয়ে থাকে। প্রবর্তক কালসাম্যম সমাক্ষিপ্ত প্রবেশ ও স্যাৎ প্রবর্তকম, অর্থাৎ যেখানে কাল বর্ণনার সাদৃশ্যের আশ্রয়ে মঞ্চে কোনো পাত্রের প্রবেশ সূচিত হয়ে থাকে তাকেই প্রবর্তক বলা হয়। প্রয়োগাতিশয় এস অয়মিতি উৎপ্রেক্ষাৎ সূত্রধার ও প্রয়োগত পাত্র প্রবেশ যত্রৈব প্রয়োগাতিশয় মতঃ, অর্থাৎ যেখানে সেই সূত্রধারের উল্লেখ করে কোনো পাত্র মঞ্চে প্রবেশ করে থাকে তাকেই প্রয়োগাতিশয় বলা হয়। যেমন এসো রাজব দুষ্যন্ত, এই যে রাজা দুষ্যন্ত, এই যে প্রয়োগগুলো এটিকে প্রয়োগাতিশয় বলা হয়। এরপর ধনঞ্জয় অন্তিম নাট্য সিদ্ধান্ত অর্থাৎ রস সিদ্ধান্ত বিষয়ে তিনি যে অভিনবত্বগুলো প্রদর্শন করেছেন বা যে অভিনবত্ব তিনি দেখিয়েছেন সেগুলি হলো, প্রথমত তার মতে রস ব্যঙ্গ নয়, অর্থাৎ রস হলো কাব্যেরই তাৎপর্যার্থ। দ্বিতীয়ত রসের ব্যঞ্জনা নয়, ভাবনায় সম্ভব। বিভাবাদীর সঙ্গে রসের সম্পর্ক হলো ভাব্য ভাবক সম্পর্ক। উভয়ের ব্যঙ্গ ব্যঞ্জক সম্পর্ক স্বীকার করার কোনো দরকার নেই। তৃতীয়ত তিনি বলেন বালকের কাছে মাটির তৈরি হাতি বা ঘোড়া যেমন ক্রিয়াছলে প্রকৃত হাতি বা ঘোড়া রূপে প্রতিভাত হয়, তেমনি রামাদি নটও সামাজিকের দৃষ্টিতে প্রকৃত রামাদিতেই পরিণত হয়। চতুর্থত নাট্যের শান্তরসের নিষেধ ধনঞ্জয়ের রসসিদ্ধান্তের অপর একটি বৈশিষ্ট্য, অর্থাৎ ধনঞ্জয় তার দশরূপক গ্রন্থে তিনি শান্তরসকে স্বীকার করেননি, অর্থাৎ তিনি রসের 8টি স্থায়ী ভাবকেই স্বীকার করেন। সম নামক স্থায়ী ভাবের পুষ্টি রূপকে সম্ভব নয় বলেই তিনি সমকে এবং সমাশ্রিত শান্তরসের প্রয়োগকে রূপকের ক্ষেত্রে স্বীকার করেননি। তার মতে শান্তরস অভিনয়ে উপযোগী নয়, কেননা অভিনয় প্রবৃত্তি প্রধান কিন্তু শান্তরস নিবৃত্তিমূলক। কাজেই এই রস ধর্ম অর্থ কামরূপ ত্রিবর্গে সাধনভূত নয়, বরং মোক্ষফলের সাধক। প্রবৃত্তি যেভাবে অভিনয়ের যোগ্য হয়ে থাকে, নিবৃত্তি সেইভাবে অভিনয়ের যোগ্য নয়। সুতরাং অভিনয়ে উপযোগী নয় বলেই অভিনয় প্রধান নাটকে তিনি শান্তরসের সম্ভব নয় বলে শান্তরসের প্রয়োগ সম্ভব নয়, অর্থাৎ সেই দিক থেকেই তিনি শান্তরসকে স্বীকার করেননি। পঞ্চমত ধনঞ্জয়ের চতুর্থ প্রকাশে অপর একটি বৈশিষ্ট্য হল ব্যঞ্জনাবৃত্তির অস্বীকার। ভাট্টমীমাংসকদের দ্বারা প্রভাবিত হয়ে তিনি শব্দের 3টি বৃত্তি স্বীকার করেন: অভিধা, লক্ষণা এবং তাৎপর্য বৃত্তি। তার মতে ব্যঞ্জনাবৃত্তিগম্য প্রতীয়মান অর্থ তাৎপর্যার্থ থেকে স্বতন্ত্র নয়। ধ্বনিবাদী আলঙ্কারিকেরা রসের ব্যঞ্জত্ব অর্থাৎ ব্যঙ্গত্ব স্বীকার করেন বলেই রস প্রতীতির জন্য ব্যঞ্জনা ব্যাপারের কল্পনা করে থাকেন ধ্বনিবাদী আলঙ্কারিকেরা। আর ধনঞ্জয় ধ্বনিবাদীদের এই যুক্তিকে খণ্ডন করতে গিয়েই বলেছেন স্থায়ী ভাব বা রস হল বিভাবাদীর দ্বারা প্রতীত এক বাক্যার্থ। কাজেই বাক্যরূপে অভিহিত বা প্রকরণাদিতে বুদ্ধিস্থ ক্রিয়া যেমন কারকের দ্বারা যুক্ত হয়ে বাক্যার্থে পরিণত হয়, তেমনি বিভাবাদীর দ্বারা যুক্ত হয়ে স্থায়ীভাবও বাক্যার্থেই পর্যবসিত হয়। অর্থাৎ সেই কারণেই ধনঞ্জয় ব্যঞ্জনাবৃত্তির অস্বীকার করেছেন। তো এইভাবেই ধনঞ্জয় চতুর্থ প্রকাশে রসের বিষয়ে আলোচনা প্রসঙ্গে অর্থাৎ রস সিদ্ধান্তে যে অভিনবত্ব রয়েছে সেই বিষয়গুলি তিনি সুন্দরভাবে উল্লেখ করেছেন। এবার আসছি পরবর্তী নাট্যতত্ত্ব বিষয়ক গ্রন্থে দশরূপকের প্রভাব। অর্থাৎ ধনঞ্জয় যে দশরূপক গ্রন্থটি রয়েছিল, ধনঞ্জয় খ্রিস্টীয় 10ম শতকে এসেছে। দশরূপক গ্রন্থ ধনঞ্জয় খ্রিস্ট 10ম শতকে আবির্ভূত হন, অর্থাৎ তারপরে যে সমস্ত নাট্যশাস্ত্রকাররা এসেছেন
বা রয়েছেন তাদের সেই গ্রন্থে ধনঞ্জয়ের দশরূপক গ্রন্থের কতটা প্রভাব রয়েছে সেই বিষয়ে বলেছেন যে ভরতের নাট্যশাস্ত্রকে ভিত্তি করে দশরূপক গ্রন্থ রচিত হলেও এই গ্রন্থটি সম্পূর্ণরূপে কিন্তু নাট্যশাস্ত্রের অন্ধানুকরণ নয়। অর্থাৎ বলছেন যে ধনঞ্জয় ভরতকে অনুকরণ করে নাট্যশাস্ত্র রচনা করলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তিনি অনেকটাই অভিনবত্ব দেখিয়েছেন। যেমন বরং গ্রন্থের বহুস্থলে গ্রন্থকার তার নিজস্ব দৃষ্টিভঙ্গের পরিচয় প্রদান করেছেন, যেভাবে প্রথমত ব্যঞ্জনাবৃত্তির অস্বীকার, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, রসানুভূতি সম্পর্কে নিজস্ব মত, নাট্যে শান্ত রসের নিষেধ, রসবিরোধ প্রভৃতি বিষয়গুলিতে গ্রন্থকারের মৌলিক চিন্তা প্রকাশ পেয়েছে, যার ফলে নাট্যতত্ত্ব বিষয়ক আলোচনায় পরবর্তী আলঙ্কারিকেরা ধনঞ্জয়ের দ্বারা অনেক অংশেই প্রভাবিত হয়েছেন। তাদের মধ্যে অন্যতম কিছু নাট্যশাস্ত্রকার হলেন যেমন সারদা তনয়ে রচিত ভাবপ্রকাশন গ্রন্থেও দশরূপকের প্রভাব রয়েছে। রামচন্দ্র গুণচন্দ্র রচিত নাট্যদর্পণ গ্রন্থে দশরূপকের প্রভাব বিদ্যমান। একইভাবে বিশ্বনাথের সাহিত্যদর্পণ গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছেদে নাটক নিরূপণ প্রসঙ্গে ও তৃতীয় পরিচ্ছেদে নায়ক ও নায়িকার ভেদ নিরূপণ প্রসঙ্গেও দশরূপকের প্রভাব পরিলক্ষিত হয়। আবার বিদ্যানাথের প্রতাপরুদ্রীয় যশভূষণ গ্রন্থে নায়ক ও নায়িকার ভেদ নিরূপণ প্রসঙ্গে দশরূপকের প্রভাব রয়েছে। এছাড়া ভানুদত্তের রসমঞ্জুরি গ্রন্থে এবং ভাবমিশ্রের রসসরসী গ্রন্থে দশরূপকের প্রভাব লক্ষিত হয়। তো এভাবে ধনঞ্জয় এর গ্রন্থের ধনঞ্জয়ের দশরূপক গ্রন্থের প্রভাব এই পরবর্তী নাট্যশাস্ত্রকের গ্রন্থদের মধ্যে লক্ষিত হয় বা দেখা যায়। ধন্যবাদ।